এতদিনে আমি বুঝতে পারলাম যে এঁচোড়কে কেন সবাই গাছ পাঁটা বলে। অনেকেই আমি বলতে শুনেছি, কিন্তু আমি ঠিক বুঝতাম না যে কেন বলে। আজকে তো এই রান্নাটা করার পর আমি বুঝতে পারলাম যে কেন বলে। সত্যিই তো রান্নাটা তো দেখে মনে হচ্ছে সত্যিই আমি চিকেন রান্না করে রেখেছি অথবা মাটন রান্না করে রেখেছি। আর যে স্মেলটা আসছে সত্যিই সেরকম স্মেলই আসছে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এঁচোড় তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেন, অনেক কিছুই এঁচোড় দিয়ে বানানো যায়। চলুন আজকে খুব সহজ পদ্ধতিতে এঁচোড়ের একটা রেসিপি দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদ হয় খেতে। এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এঁচোড়ের এই রেসিপিটা যদি রান্না করা হয়, মাছ মাংস ফেলে রেখে খাবেন, এতটাই সুন্দর খেতে হয়। এখানে আমি এঁচোড় নিয়েছি, আর এঁচোড়টা কেনার সময় আমি পিস করে কাটিয়েই নিয়ে এসেছি, তাই বাড়িতে এটা আর আমাকে কাটতে হবে না। এবার এঁচোড়টা ভালো করে আমি ধুয়ে নেব। এঁচোড়গুলো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে তো এনেইছিলাম। এবার প্রেশার কুকারে একটা জল বসিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে এটা একটু 2টো সিটি বাজিয়ে নেব। এবার আমি 2টো হুইসেল বাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিলাম একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তো বানিয়ে নিয়েছি, এবার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এঁচড়গুলো তো আমি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার যে এঁচড়গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এঁচড়গুলো একটু ভালো করে ভেজে নেব। এঁচড়গুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এঁচড়গুলো নামিয়ে নেব। এঁচড়গুলো তো সব কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দিলাম আর 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ে আর একটুখানি তেল দিয়েছি, দিয়ে এই যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি, পিঠে যে কালো সুতোটা থাকে সেটাও বাদ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলোও তুলে নিচ্ছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলোই তুলে নেব। চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিলাম, আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি যে টমেটো পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু ভালো করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে।
যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্ট কিন্তু তত ভালো হয়, তাই কষানোটা খুব জরুরি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, ওই মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিলাম যাতে তলায় না মশলাটা পুড়ে যায়। এবার ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ দিলাম আর 1 চামচ দেবো। দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ। এরপর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা এখন দিচ্ছে না, এঁচোড়টা একটু পরে দেবো, কারণ এঁচোড়টা সেদ্ধও করা আছে আর ভাজাও আছে, তো নরমই আছে। তাই আলুগুলো নরম হওয়ার জন্য আমি আগে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। আলুগুলো তো আমি আগে মশলার সাথে দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখি আলুগুলো এবার নরম হয়েছে কি। আলুগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো তো আগে থেকে সেদ্ধ করা ছিল, যার জন্য আমি একটু পরে দিলাম। এবার এঁচোড়গুলো দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও আমি ভালো করে একটু মশলার সাথে এঁচোড়গুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষালে, যত ভালো করে কষানো হয় তত কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু আমি গরম জল দিচ্ছি, দিয়ে দিলাম জল। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল এঁচোড়ের এই রেসিপিটা। এঁচোড় চিংড়ি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একবার এইরকমভাবে এঁচোড় চিংড়িটা বানিয়ে দেখবেন বাড়িতে, দুর্দান্ত স্বাদ হয়। মাছ মাংস ফেলে রেখে এটাই খাবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।